হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই স্টাডি চ্যানেল শিক্ষা দিশারি। আজ আমরা 11 নিউট্রিশনের আমরা পুষ্টিতে ভিটামিনের যে চ্যাপ্টারটা ছিল, প্রথমে আমরা কিন্তু ফ্যাট সলিউবল ভিটামিনগুলো পড়ে নিয়েছি। এরপর আজকে আমরা স্টাডি করব জলে দ্রবণীয় ভিটামিন, যেটা ওয়াটার সলিউবল ভিটামিনগুলো। তো ওয়াটার সলিউবল ভিটামিন আর ফ্যাট সলিউবল ভিটামিন কিন্তু আমি ফার্স্ট ক্লাসেই বলে দিয়েছি। যখন ভিটামিনের ক্লাসটা আমি স্টার্ট করেছিলাম, তখন আমি বলে দিয়েছিলাম একটা ছকের আকারে যে কোনগুলো ওয়াটার সলিউবল এবং কোনগুলো ফ্যাট সলিউবল, সেটা মনে রাখার একটা নিয়ম আমি বলে দিয়েছিলাম, শর্ট ট্রিক্স আমি বলে দিয়েছিলাম। তোমরা আগের ভিডিওটা অন করে একটু দেখে নেবে। তো আজকে আমরা করব জলে দ্রবণীয় যে ভিটামিন, সেগুলো হচ্ছে বি ভিটামিন, বিপিসি এবং বিপিসি, এই তিনটে ভিটামিনের মধ্যে বি কমপ্লেক্সের মধ্যে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো ভিটামিন আছে। তো প্রথম আমরা দেখে নিই বি কমপ্লেক্সের মধ্যে কোন কোন ভিটামিনগুলো পড়ছে। 1 নাম্বার দেখো আছে B1, B2, তারপরে B3, B5, B6, B9 এবং B12। এই কটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তো এই কটার মধ্যে বেশিরভাগ কোশ্চেনগুলো দিয়ে থাকে। তো এর যে রাসায়নিক নাম সেগুলো আমরা একটু দেখে নিই। দেখো এদিকে খুব ভালো করে দেওয়া আছে। B1, ভিটামিন B1 এর রাসায়নিক নাম হচ্ছে থায়ামিন। B2 হচ্ছে রাইবোফ্লেভিন। B3 বা নিকোটিনিক অ্যাসিড, যেটাকে বলা হয় নিকোটিনিক অ্যাসিড, সেটা হচ্ছে নিয়াসিন বা নায়াসিনও বলা হয়। B5টা প্যান্টোথেনিক অ্যাসিড। B6 পাইরিডক্সিন। B9 সেটা হচ্ছে ফলিক অ্যাসিড। B9টা এখানে দেওয়া নেই, এই দেখো এদিকে দেওয়া আছে। B9 যেটা হচ্ছে ফলিক অ্যাসিড, B9টা হচ্ছে ফলিক অ্যাসিড। তারপর হচ্ছে লাইপোইক অ্যাসিড আছে, এটা অতটা ইম্পর্টেন্ট নয়। এরপর দেখো B12 আছে, B12টা হচ্ছে সায়ানোকোবালামিন। আর ভিটামিন এইচটাকে বলা হচ্ছে বায়োটিন বলা হয়। ঠিক আছে, বাকিগুলো বি এর গোষ্ঠীর মধ্যে পড়ছে না। বি এর মধ্যে এই কটা মোস্ট ইম্পর্টেন্ট: B1 থায়ামিন, B2 রাইবোফ্লেভিন, B3 নিকোটিনিক অ্যাসিড বা নিয়াসিন, B5 প্যান্টোথেনিক অ্যাসিড, B6 পাইরিডক্সিন, B9 ফলিক অ্যাসিড এবং B12 হচ্ছে সায়ানোকোবালামিন। তো এই কটা বি ভিটামিনের যে রাসায়নিক নাম, সেগুলো তোমরা একটু মনে রাখবে। তারপর দেখো নেক্সট কি আছে, আমরা দেখো বি ভিটামিন। B1 এর যে B1টা আমরা আজকে একটু চালু করব। B1 এ কি আছে দেখো, ভিটামিন B1 এর রাসায়নিক নাম কি? থায়ামিন। এর কিছু বৈশিষ্ট্য আমরা একটু দেখে নিই। দেখো, শুষ্ক অবস্থায় অবিকৃত থাকে, এটাই। তাপে এবং ক্ষার দ্রবণে দ্রুত বিনষ্ট হয়। যেগুলো জলে দ্রব্য ভিটামিন, সেগুলো বেশিরভাগটাই তাপ দিলে নষ্ট হয়ে যায়। এদের দেহে খুব কম মাত্রায় সঞ্চিত হয়, তাহলে B1টা দেহে কম মাত্রায় সঞ্চিত হয়। তারপর একটা পয়েন্ট দেখো, জলে দ্রবণীয়, তাই চাল বেশিক্ষণ ধুলে এবং রান্নার খাবার সোডা ব্যবহার করলে এই ভিটামিন নষ্ট হয়ে যায়। দেখো এই পয়েন্টটা আমি একটু বলে দিই। জলে দ্রবণীয় ভিটামিনের মধ্যে বলে দিয়েছিলাম বি কমপ্লেক্সের মধ্যে সব ভিটামিনগুলো পড়ছে। তাছাড়া ভিটামিন বি এবং ভিটামিন সি, এই কটা হচ্ছে জলে দ্রব্য ভিটামিন। তাহলে এটা তো জলে দ্রবণীয় হয়ে যাচ্ছে। তাই যদি আমরা খাবার সময় যদি এই ভিটামিনটা গ্রহণ করি, তাহলে আমাদের মূত্রের মাধ্যমে বা ঘামের মাধ্যমে আমাদের দেহে বর্জ্য পদার্থ বা রেচন পদার্থের মাধ্যমে এই ভিটামিনটা বেশিরভাগটাই বেরিয়ে চলে যায়। তাই জন্য এটা খুব কম মাত্রায় দেহে সঞ্চিত হয়। আর তাছাড়া যে খাবারগুলোতে আমাদের এই ভিটামিনগুলো আছে, সেই ভিটামিনগুলো তো জলে ধুলে সেই ভিটামিনটা বেরিয়ে চলে গেল, বেশিরভাগটা বেরিয়ে চলে যায়। তাহলে সেই খাবারটা আমরা যখন খাই, তখন আমাদের শরীরে সেই ভিটামিনটা খুব কম পরিমাণে যায়। যেমন একটা উদাহরণ দিয়ে যদি বলি, দেখো চাল, বিশেষ করে আতপ চাল আমাদের ভিটামিন B1 সমৃদ্ধ একটি উৎস, মানে ভিটামিন B1 এতে প্রচুর পরিমাণে আছে। কিন্তু আমরা তো এখন আতপ চাল খাই না, মানে বর্তমানে আমাদের ধান সেদ্ধ করা বা ঢেঁকি ছাঁটা চাল যেটা বলা হয়, সেটা আমাদের খাওয়া প্রায় উঠেই গেছে। আমরা এখন দোকান থেকে কিনে যে চালটা খাই, সেটাতে পালিশ করা থাকে। আর তাছাড়া যে দুদিকের যে কোণ, মানে চালের যে দুদিকে দেখবে কর্নার হয়, সেই কর্নারে দেখবে তুমি ঢেঁকি ছাঁটা চাল যদি দেখো, দু কর্নারে দেখবে একটু সাদা সাদা অংশ জমে থাকে, মানে সাদা অংশ হয়ে থাকে, সেগুলো একটু কোণের মতো, সেগুলো একটু ভাঙা ভাঙা হয়ে যায়। বেশিরভাগ সময় কি হয়, সেইগুলো আমরা যখন মেশিনের সেটা বাছাই হয়, পালিশ হয়, তখন কি হয়, চালের যে দুই সাইডের যে কর্নার, সেগুলো ভেঙে দেয়।
তো ভেঙে গেল, তো সেখান থেকে আমরা B1টা এমনি অলরেডি বাদ চলে গেল। তারপরেও কিন্তু সেটাকে পালিশ করা হয়। চালের ওপরে যে একটা লেয়ার থাকে, সেই লেয়ার থেকে কি হয়, মানে তেল তৈরি করা হয়, সেই লেয়ারটা কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়। তো সেটাও আমাদের চলে গেল ওপরের লেয়ারটা। তো আমরা যে আর মানে শেষ পর্যন্ত আমরা যে চালটা পাই বাজার থেকে কিনে আনি, সেখানে কিন্তু বেশিরভাগটাই ভিটামিন B1 বেরিয়ে চলে যায়। তারপরেও আমরা কিন্তু সেই চালটাকে আবার ধুই। মানে কি, সেটাকে 1 বার 2 বার 3 বার করে বারবার করে ধুই। তো ধোয়ার পরে কি হয়, সেখান থেকে ভিটামিন B1 আরও বেরিয়ে চলে গেল যেটুকু ছিল। তারপরেও যেটুকু অবশিষ্ট থাকলো, সেটাও কিন্তু আমরা যখন ভাত রান্না করলাম, তো সেখান থেকে আমরা ফ্যানটা ফেলে দিই, ভাতের যে ফ্যান, সেই ফ্যানটাতেও ভিটামিন B1 বেশিরভাগ সবটাই বেরিয়ে চলে যায়। তো আমরা যখন ভাতটা খাই, তাতে কিন্তু ভিটামিন B1 বেশিরভাগটাই থাকে, প্রায় থাকে না বললেই চলে। তাই জন্য বলা হয় যে ভাতের সাথে ফ্যানটা ফেলে না দিয়ে সেই ফ্যানে ভাতে খাওয়া আমাদের কিন্তু উচিত। যদি আমরা ফ্যানে ভাতে খাই, তাহলে সেখান থেকে কিন্তু ভিটামিন B1টা আমরা কিন্তু বেশিরভাগটা পেয়ে যেতে পারি। তো এইভাবে কিন্তু ভিটামিন B1টা অনেকটাই আমাদের নষ্ট হয়ে যায়। এছাড়াও আমরা যখন কোনো খাবারে খাবার সোডা ব্যবহার করি, খাবার সোডা তো কী, খাবার সোডা একটি ক্ষার। তো ক্ষার দিলে কিন্তু সেই ভিটামিনটি নষ্ট হয়ে যায়। তাহলে কিন্তু বেশিরভাগ ভিটামিনের কাজটাই কিন্তু নষ্ট হয়ে গেল। তাহলে আমাদের শরীর কিন্তু ভিটামিন B1 বিশেষ করে পেল না। বোঝা গেল? তাহলে ভিটামিন B1-এর বৈশিষ্ট্যটা তোমরা কিন্তু এভাবে একটু বুঝে মনে রাখবে, তাহলে কিন্তু খুব ইজি হয়ে যাবে। এরপর দেখব ভিটামিন B1-এর যে উৎসর মধ্যে আমি কিন্তু প্রথমেই বলে দিচ্ছি, একটি উৎকৃষ্ট উৎস হচ্ছে ঢেঁকি ছাঁটা চাল। তো দেখে নিই, শস্য জাতীয় খাবার, ডাল, ঢেঁকি ছাঁটা চাল। এরপর যে চালের গুঁড়ো, আমি একটুখানি আগেই যেটা বললাম, যে চাল থেকে ওপরের যে লেয়ারটা বাদ দিয়ে দেওয়া হয়, সেটা থেকে অনেক গুঁড়োও পাওয়া যায়। তাছাড়া যে রাইস ব্রান অয়েল যেটা পাওয়া যায়, ওটাতেও কিন্তু ভিটামিন থাকে। তারপরে ফুলকপি, গাজর, বিট, লেটুস, পালং শাক, বিন, শুকনো ইস্ট ইত্যাদি কিন্তু ভিটামিন B1 পাওয়া যায় যথেষ্ট পরিমাণে। এছাড়া দেখো, চাল, ডাল ইত্যাদি অনেকক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে ফেললে কিংবা সেদ্ধ করে জল ফেলে দিলে থায়ামিন বেরিয়ে যায়। তো আমি কিন্তু এটাই এতক্ষণ বলছিলাম। ভিটামিন B1-এর রাসায়নিক নাম কি? থায়ামিন। যেটা চাল ধোয়ার ফলে বা যখন ভাতটা রান্না হয়ে গেল, ফ্যানটা যখন আমরা ফেলে দিই, তাতে কিন্তু ভিটামিন B1টা বেরিয়ে চলে যায়। এছাড়াও কিছু প্রাণীজ উৎস আছে, সেটা দেখে নিই। প্রাণীজ উৎসে থায়ামিনের পরিমাণ খুবই কম। ডিমের কুসুম, দুধ, মাছ, মাংস, যকৃৎ ইত্যাদিতে অল্প পরিমাণে থায়ামিন থাকে। কিন্তু এগুলো তো আমরা রান্না করে খাই, তাই তো? এটাতে হিট দেওয়া হয়। তো হিটেতে কী হয়, সেই ভিটামিনটা এমনিই নষ্ট হয়ে যায়। তো আমরা কিন্তু প্রাণীজ উৎস থেকে ভিটামিন খুব একটা পাই না। ঠিক আছে? তো ভিটামিনের যে উৎস, এই ভিটামিনের যে উৎস, সেটাই দেখো একটা ছকের মতো করে দেওয়া আছে। তো সর্বশ্রেষ্ঠ উৎস বলে যেটা দেওয়া আছে, ঢেঁকি ছাঁটা চাল এবং চালের তুষ। এটা কেন, সেটা বুঝতে পারলে? এতক্ষণ ধরে আমি সেটাই বললাম। আচ্ছা, এরপর দেখো নেক্সট কোয়েশ্চেন কী আছে, ভিটামিন B1-এর কাজ। আচ্ছা, ভিটামিন B1-এর কাজটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, থায়ামিনের পাইরোফসফেট এস্টার ডিকার্বক্সিলেজ এনজাইমের কোএনজাইম রূপে কাজ করে। এটি দেহে পাইরুভিক অ্যাসিড, আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড এবং অন্যান্য কিটো অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইডের অপসারণ ঘটায়। 2 নম্বর কী আছে দেখো, কার্বোহাইড্রেট ও প্রোটিন থেকে স্নেহদ্রব্য সংশ্লেষে অংশগ্রহণকারী বিভিন্ন এনজাইমের সক্রিয়তা বৃদ্ধি করে। 3 নম্বর কী আছে, এটি পাইরোফসফেট, পেন্টোজ ফসফেট পথে ট্রান্সকিটোলেজ এনজাইমের কোএনজাইম রূপে কাজ করে। 4 নম্বর কী আছে, এই ভিটামিন শর্করা জাতীয় খাদ্যের বিপাকে অংশগ্রহণ করে, শক্তির মুক্তি ঘটায়, যা আমরা কায়িক পরিশ্রমের সময় ব্যবহার করে থাকি। 5 নম্বর কী আছে, থায়ামিন স্বাভাবিক খিদে বজায় রাখতে, পাকস্থলী ও অন্ত্রের পেশিগুলির টান অক্ষুণ্ণ রাখতে এবং স্নায়ুতন্ত্রের সক্রিয়তা বজায় রাখতে সাহায্য করে। 6 নম্বর কী আছে, বিপাক ক্রিয়ায় অংশগ্রহণ করে। এই ভিটামিন পরোক্ষভাবে দেহের বৃদ্ধিতেও সাহায্য করে থাকে। এছাড়া 7 নম্বর পয়েন্ট কী আছে দেখো, থায়ামিন স্নায়বিক উদ্দীপনা সঞ্চালনে সহায়তা করে এবং স্নায়ুতন্ত্রকে সুদৃঢ় রাখতে সহায়তা করে। এই কারণে থায়ামিনকে মনোবল রক্ষাকারী ভিটামিন বলা হয়। এই কোয়েশ্চেনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে থায়ামিনকে মনোবল রক্ষাকারী ভিটামিন কেন বলা হয়। আবার দেখো, বলে দিচ্ছি আরেকবার। থায়ামিন স্নায়বিক উদ্দীপনা সঞ্চালনে সহায়তা করে এবং স্নায়ুতন্ত্রকে সুদৃঢ় রাখতে সাহায্য করে।
তাই জন্য থায়ামিনকে কি বলা হয়, মনোবল রক্ষাকারী ভিটামিন বলা হয়। বোঝা গেল? এরপর দেখো আরেকটা কোশ্চেন আছে, যেটা খুব ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। থায়ামিন বাচক কাজ কাকে বলা হয়? দেখো, থায়ামিন এর পরিমাণ সর্বদা নির্ভর করে বিপাকের হারের ওপর। যদি কোনো ব্যক্তির খাদ্যে কার্বোহাইড্রেট শক্তির প্রধান উৎস হয়, তবে থায়ামিনের প্রয়োজন বৃদ্ধি পায়। তবে খাদ্যে যদি উপযুক্ত পরিমাণ ফ্যাট উপস্থিত থাকে, তখন থায়ামিনের অভাব অনেকটাই পূরণ হয়ে যায়। ফ্যাটের এই কাজকে থায়ামিন বাচক কাজ বলা হয়। বুঝতে পারলে কি এটা? দেখো আমি আরেকবার বলে দিচ্ছি। থায়ামিনের পরিমাণটা কি করছে, নির্ভর করছে আমাদের শরীরে সবসময় বিপাক, আমাদের যে বিপাক ক্রিয়া হয় তার উপর নির্ভর করে। এবার যদি কোনো একটা ব্যক্তির খাদ্যে কার্বোহাইড্রেটটা শক্তির প্রধান উৎস হয়, তবে কিন্তু থায়ামিনের প্রয়োজনটা বৃদ্ধি পায়। যেমন ধরো কোনো একজন ব্যক্তি নিরামিষাশী। নিরামিষাশী মানে কি, তার শরীরে কিন্তু প্রোটিনের চাহিদা আছে, কিন্তু সেটা সে প্রাণীজ উৎস থেকে পূরণ করতে পারছে না। সে কিন্তু উদ্ভিজ উৎস থেকে অল্প পরিমাণে পূরণ করছে, তো তাকে বেশি পরিমাণে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খেতে হচ্ছে। তো সেখানে কিন্তু ভিটামিন B1 বা থায়ামিনের প্রয়োজনটা বেশি হচ্ছে, মানে বাড়ছে। কিন্তু খাদ্যে যদি যতটা পরিমাণ ফ্যাট দরকার ততটা পরিমাণ সে পেয়ে থাকে, তখন কিন্তু থায়ামিনের অভাবটা কিছুটা পূরণ হয়ে যায়। থায়ামিনের যে এই কাজ, ফ্যাটের যে এই কাজ, সেটাকে থায়ামিন বাচক কাজ বলা হয়। বোঝা গেছে? তাহলে থায়ামিন বাচক কাজ কাকে বলে? এখান থেকে দুটো কোশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো আসছে অভাবজনিত লক্ষণ। তাহলে থায়ামিনের অভাবজনিত লক্ষণ হচ্ছে কি, বেরিবেরি। তো বেরিবেরির মধ্যে আবার কয়েকটা ভাগ আছে। দেখো, শুষ্ক বেরিবেরি, আর্দ্র বেরিবেরি, হৃদ বেরিবেরি। শুষ্ক বেরিবেরিতে কী আছে? এই প্রকার বেরিবেরিতে প্রধানত স্নায়ুতন্ত্রের গোলযোগ দেখা যায়। প্রান্তীয় স্নায়ু এবং স্নায়ুরজ্জু বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়। তারপরে কি আছে দেখো, আর্দ্র বেরিবেরি। এই ধরনের বেরিবেরিতে পলিনিউরাইটিসের সঙ্গে দেহের বিভিন্ন অংশে জল জমতে দেখা যায়, বা ইডিমা। ইডিমাটা কি, কোনো এক জায়গায় কি হয়, সেই জায়গাটায় জল জমে যায় এবং ফুলে ওঠে, সেটা হচ্ছে ইডিমা। আর একটা কি আছে, হৃদ বেরিবেরি। হৃদ বেরিবেরিটা কি, হৃদযন্ত্রের অত্যধিক রক্ত সঞ্চয়জনিত বিকল দশার লক্ষণগুলি সুস্পষ্ট হয়ে ওঠে এবং রক্ত প্রবাহজনিত বিকল দশার সৃষ্টি হয়। এটা হচ্ছে হৃদ বেরিবেরি, কার্ডিয়াক বেরিবেরি। ওকে, আচ্ছা এরপর দেখো, এরপর কি আছে থায়ামিনটা। আচ্ছা আরও একটা আছে, যেটা হচ্ছে মিশ্র বেরিবেরি আর একটা শিশুদের বেরিবেরি। মিশ্র বেরিবেরিটা একটু দেখে নিই। দেখো, উল্লেখিত বেরিবেরির মিশ্র লক্ষণ দেখা দিতে পারে, সবকটা বেরিবেরি যা যা লক্ষণ পেলে সেগুলো কিন্তু এটার মধ্যে দেখা দেয়। আর শিশুদের বেরিবেরিটা কি, মায়ের খাদ্যে যদি থায়ামিনের অভাব হয়, তখন তার বুকের দুধেও থায়ামিনের কম থাকবে, তখন সেই শিশুর মধ্যে বেরিবেরি দেখা দিতে পারে। জন্মের 6 মাসের মধ্যে শিশুরা কিন্তু এই রোগে আক্রান্ত হয়। আর দেহের মধ্যে কি হয়, অতিরিক্ত জল জমে যায়, তাই জন্য চেহারাটা ফোলা ফোলা হয়ে যায়। শিশুটির খিদে থাকে না, মেজাজ খিটখিটে হয়ে যায় এবং শ্বাসকষ্ট হয়। চিকিৎসার যদি দেরি হয় তাহলে কিন্তু মৃত্যুও হতে পারে। দেখো, এই কিছু লক্ষণ দেওয়া আছে, যেমন পায়ে জল জমে যায়, খিদে কমে যায়, পৌষ্টিক নালীর টান ভাবের হ্রাস পায়, রক্তে ল্যাকটিক অ্যাসিড ও পাইরুভিক অ্যাসিড জমে যায়, হৃৎপিণ্ড দুর্বল ও স্ফীত হয়, যা পাইরুভিক অ্যাসিড জমা হওয়ার ফলে সৃষ্ট হয়। এছাড়াও দেখো, প্রান্তীয় স্নায়ু, মস্তিষ্ক সুষুম্না রসে ল্যাকটিক অ্যাসিড এবং পাইরুভিক অ্যাসিড জমা হয়। এই লক্ষণগুলি কার্বোহাইড্রেটের ব্যবহার হ্রাস এবং কম শক্তি উৎপন্ন হওয়ার ফলে সৃষ্টি হয়। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো ওয়ের্নিকের এনসেফেলোপ্যাথি এবং আধিক্যজনিত ফল। আচ্ছা, এটা কিন্তু আমি নেক্সট ভিডিওতে আলোচনা করছি, না হলে কিন্তু আমাদের ভিডিওটাও কিন্তু লং হয়ে যাবে। তাহলে আজকের ক্লাস কিন্তু আমি এখানেই এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ।